নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব জরাসন্ধের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম রক্তরেখা। এমন একটি গল্প যা মনে দাগ রেখে যায়। শুনতে থাকুন আজকের গল্প রক্তরেখা। মাঠের মাঝখানে না হলেও রাস্তা থেকে বেশ কিছুটা দূর। শীতে সন্ধ্যা, চারিদিকটা ক্রমশ নির্জন হয়ে উঠেছে। কাছাকাছি আবছা আলোয় যাদের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল বেশিরভাগই যুগল মূর্তি। তারা অনেকেই উঠে গিয়েছে। তাদের কেন্দ্র করে যে মৌমাছির দলটি ঘোরাঘুরি করছিল তারাও সরে পড়েছে। নিপা এতক্ষণ নিজের মধ্যেই ডুবেছিল। মাঝে মাঝে উৎকণ্ঠা এবং কিছুটা বিরক্তি নিয়ে দেখছিল রাস্তার দিকে। কি হলো রণেশের? এবারে ভয় ভয় করতে লাগলো। দিনকাল ভালো নয়, আর বসে থাকা ঠিক নয়। উঠতে যাবে ঠিক সেই সময় দূরে ল্যাম্পপোস্টের কাছে পরিচিত চলার ভঙ্গিটি চোখে পড়ল। হনহন করে এগিয়ে আসে রণেশ। কতক্ষণ এসেছ? অনেকক্ষণ। তোমার এত দেরি যে? রণেশ উত্তর না দিয়ে বসে যাচ্ছিল। নিপা উঠে পড়ে বলল, এখানে নয়, ওদিকটায় চলো। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের রাস্তাটা দেখিয়ে দিল। রণেশের ঘোর আপত্তি। দূর, ওই একগাদা লোকের মধ্যে বসে কথা হয় নাকি? কথা খুবই হয়, তবে মুখ টিপে হেসে একটি বিশেষ দৃষ্টিতে তাকালো নিপা। ইঙ্গিতটা হাসি মুখে নীরবে মেনে নিল রণেশ। বলল, হ্যাঁ তাহলে চলো, কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসা যাক। না, বেশ জোরের সঙ্গে প্রতিবাদ করলো নিপা। রোজ রোজ অমনি পয়সা নষ্ট করতে হবে না। তোমার অত দেরি হলো কেন বললে না তো? রণেশ জবাব দিল না। একটা গাম্ভীর্যের ছায়া পড়ল মুখের উপরে। রাস্তার আলোয় লক্ষ্য করল নিপা। উদ্বেগে সুরে বলল, ওদিকে সব খবর ভালো তো? এখনো পর্যন্ত খারাপ কিছু ঘটেনি, তবে লক্ষণ বিশেষ ভালো বলা যায় না। কেন, কি হলো আবার? সেই যে ছাঁটাই নিয়ে গন্ডগোল চলছিল না, সেদিন তো বললে সব মিটমাট হয়ে যাবে। এখানকার কর্তাদের হাবভাব দেখে তাই মনে হয়েছিল এরা বোধহয় মেটাতেই চায়। যাদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে তারা চটে থাকলে শেষ পর্যন্ত ফার্মেরই লোকসান, সেই কথা এরা বোঝে। কিন্তু উপরে বসে যারা পলিসি ডিকটেট করে তাদের বুদ্ধি অন্যরকম, মেজাজও আলাদা। তারা যে স্ট্যান্ড নিয়েছে তার থেকে এক চুলও নড়বে না। দরকার হলে গেট বন্ধ করে দেবে। বলো কি? চমকে উঠল নিপা। রণেশ বলল, এমপ্লয়িজদের তরফ থেকে স্ট্রাইকের নোটিশ পড়লেই তারাও লক আউট ডিক্লেয়ার করবে, এই রকমই শুনতে পাচ্ছি। তারপর? শুষ্ক মুখে মৃদু গলায় অনেকটা যেন নিজের মনে বলল নিপা। তারপর আর কি? দরজা একবার বন্ধ হলে আর যে খুলবে সে ভরসা করা যায় না। খুললেও 6 মাস 1 বছরের আগে তো নয়। নিপা কিছু বলল না। সেই ভয়াবহ সম্ভাবনাটাই মনে মনে উপলব্ধি করবার চেষ্টা করল বোধ হয়। রণেশের কথা শোনা গেল। যাক, চলো কোথাও বসি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধরে গিয়েছে। দাঁড়ালে? দাঁড়ালে আবার কোথায়? রাস্তার ধারে ইউনিয়নের সেক্রেটারি এসে ধরল, সেই জন্যই তো এত দেরি। ওরা কি বললেন? যা বলে থাকেন, লড়তে হবে, তবে নিজের নিজের কোমরের জোরে। পার্টি ফান্ড থেকে বিশেষ কিছু পাওয়া যাবে না, তাদের টাকা নেই। তোমাদের কোমরে আর কত জোর? অন্তত এখন তো একটুও নেই। বলে সামনের একটা বেঞ্চির উপরে বসে পড়ল রণেশ। নিপাও এগিয়ে গিয়ে বসল তার পাশটিতে। কিছুক্ষণ দুজনেই নীরব। তারপর রণেশ সব ব্যাপারটাকে জোর করে ঝেড়ে ফেলে দিয়ে খুশি সুরে
অন্য কি একটা মজার কথা পারল। কিন্তু নিপা কোনো উৎসাহ দেখালো না। বলল, ভালো লাগছে না, চলো বাড়ি যাই। 4 বছর, না তার চেয়ে কিছু বেশি হবে। নানা রকম জল্পনা কল্পনা চলেছে দুজনের মধ্যে। রণেশ প্রথম 2 বছর ছিল অ্যাপ্রেন্টিস, মাঝারি গোছের মেশিন টুলস ফ্যাক্টরি, সামান্য একটা অ্যালাউন্স পেত, বাড়িতে কিছু দিতে হতো না, অবস্থা মোটামুটি ভালোই ছিল। তারপর মাইনে হলো, কিন্তু মাসখানেক না যেতেই বাবা মারা গেলেন, সংসার পড়ল ঘাড়ে। মার 3টি ভাই বোন, খেতে পড়তেই কুলোয় না, বিয়ে তো রীতিমতো বিলাস। নিপাকে যদি বাড়িতে এনে তোলা যেত হয়তো চলে যেত কোনো রকমে, কিন্তু তা হবার নয়, জাত আলাদা, মাকে কোনো মতেই রাজি করানো যাবে না। অপেক্ষা করতে হলো মাইনেটা যতদিন আর একটু ভদ্রস্বরে না গিয়ে ওঠে। এবারে অনেক হিসাব টিসাব করছে, মোটামুটি একটা সিদ্ধান্তে এসে গিয়েছিল ওরা। বাড়িতে কিছু দিয়েও কোনো রকমে শহরতলিতে একখানা ঘর নেওয়া চলবে। একটুকু বাসা, বহুকালের স্বপ্ন দুজনের। সেই যে যখন একই কলেজে পড়তো, ক্লাস পালিয়ে ঘুরত, আজ বটানিক্সে কাল দক্ষিণেশ্বরে, তার পরের দিন গড়ের মাঠে। তার মধ্যেই পাশ করে বেরোলো নিপা, বিয়ে, রণেশ বিএসসি। তার আগেই ঠিক হয়ে গিয়েছে একজনকে ছাড়া আর একজনের চলবে না। নিপার দিক থেকে কোনো বাধাই ছিল না। মা নেই, বাবা এদিক দিয়ে অতিশয় উদার, সোজা বলে দিয়েছেন, আমার কোনো পুঁজি নেই, খরচপত্র করে যে তোমার বিয়ে দেব সে আশা করো না। তোমার দাদারা যেমন নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিয়েছে, সরে পড়েছে, তুমিও তা স্বচ্ছন্দে করতে পারো, আমি আপত্তি করব না। নিপা শুধু একটি বস্তুর দিকেই তাকিয়েছিল, রণেশের পকেট। এতদিনে সে মুখ তুলে চেয়েছে, স্বপ্ন সফল হতে আর বাধা নেই। রণেশ তখনও একটু দমনা ভাব দেখাচ্ছিল। এর মধ্যে কুলোতে পারবে তো? নেহাত না পারি, আমিও বেরোবো তোমার সঙ্গে। বিয়ে পাশ করেছি, একটা যেমন তেমন মাস্টারিও কি জুটবে না? কথা হচ্ছিল আউটরাম ঘাটে। রেলিংয়ের ধারে ঘন হয়ে দাঁড়িয়েছিল দুজনে, সামনে ভরা গঙ্গা। রণেশ চোখ ফিরিয়ে পাশের দিকে তাকালো, সেখানেও কানায় কানায় ভরা জোয়ার উপচে পড়ছে। হাত দুটো এগিয়ে যাচ্ছিল, চারিদিকে লোক, অতি কষ্টে সংযত করল। ফিসফিস করে বলল, মাস্টারি কেন, অনেক বড় চাকরি জুটবে, একবার গিয়ে দাঁড়ালেই হলো, অফিস পাড়ায় রথী মহারথীতে নির্জন চেম্বারে, সঙ্গে সঙ্গে লুফে নেবে। নিপা ওর জলজলে চোখ দুটোর দিকে চেয়ে হাসল, অস্ফুট স্বরে বলল, অসভ্য। রণেশ সেদিকে কান না দিয়ে আগের কথার জের টেনে বলল, কিন্তু সেটি হচ্ছে না, চাকরি করতে দেব না তোমাকে। কেন শুনি? আমার ইচ্ছে। বেশ, তাই হবে, আমার তো ভালোই হলো, বসে বসে খাবো, শখ করে কেউ চাকরি করতে বেরোয় নাকি? একটা মনোমতো ছোট ফ্ল্যাট খোঁজা চলছিল। হঠাৎ ফ্যাক্টরিতে দেখা দিল গন্ডগোল, মালিকে শ্রমিকে এটা সেটা নিয়ে মন কষাকষি কিছুদিন থেকেই চলছিল। ফস করে কয়েকজনের মাথায় পড়ল ছাঁটাইয়ের ঘা। যে বিরোধ ছিল তলায় তলায়, সেটা এবার প্রকাশ্য সংঘর্ষের চেহারা নিয়ে জেগে উঠল। এদের হাতিয়ার স্ট্রাইক, ওদের লক আউট। রণেশও তার মতো কিছু কর্মী, যারা মাঝামাঝি এলাকার লোক, তারা এর কোনোটাই চায় না। কিন্তু চাই না বললেই কি এড়ানো যায়? কোনো না কোনো দলে ভিড়তেই হবে, গা বাঁচাবার উপায় নেই। ওদিকে রামে মারে, এদিকে রাবণ। শেষ পর্যন্ত যা আশঙ্কা করা গিয়েছিল, বিরাট তালা পড়ল কারখানার ফটকে। এক পক্ষ বলল আমরা ঢুকবো না, আরেক পক্ষ বলল তোমাদের ঢুকতে দিচ্ছে কে? রণেশের মতো যারা তৃতীয় পক্ষ, তাদের কাছে দুটোর অর্থই এক, অর্থাৎ এখান থেকে অন্ন উঠল। খবরটা শুনে নিপা একেবারে ভেঙে পড়বে এইরকমই একটা ভয় ছিল রণেশের মনে। কিন্তু দেখে আশ্বস্ত হলো সে। নিপা সহজভাবেই নিয়েছে ব্যাপারটাকে। মুখ দেখে মনে হলো ভিতরে ভিতরে একটা কিছুর জন্য তৈরি হচ্ছে সে। জানতে চাইল,
কি ভাবছো? কিছু না। মাথা নাড়ল নিপা। একটা ম্লান হাসির ছোঁয়া লাগলো চোখ দুটিতে। ভেবে আর কি হবে, আশ্বাস দিল রণেশ। আজ থেকেই ঘোরাঘুরি শুরু করে দিয়েছি, একটা কিছু জুটেই যাবে। কবে সেই হচ্ছে কথা। ততদিন। থেমে যেতে নিপা মুখ তুলে তাকালো এবং রণেশ সঙ্গে সঙ্গে জুড়ে দিল, তা একরকম চলে যাবে। একরকমটা যে কি রকম নিপার ধারণা এলো না। রণেশের বাড়ির অবস্থা সে জানে। বাবা মারা যাবার পরে গোটা 2 ঘর ভাড়া দিয়েছে। সে আর কটা টাকা, তার সঙ্গে ওর ছোট ভাইয়ের টিউশনি রোজগার, 20-25 টাকা যোগ করলে যা দাঁড়ায় তাতে দিন 10 চলবার কথা। বাকি 20 দিন। নতুন কাজ জোটানোর ব্যাপারে কবের প্রশ্নটা যে ছোট নয়, সহজও নয়, তাও নিপার জানতে বাকি নেই। সেদিন তো আর নেই, যখন কিছুটা কারিগরি বিদ্যা থাকলেই কলকারখানায় গিয়ে মুখ ফুলিয়ে দাঁড়ানো যেত। তার উপরে যার ডিগ্রি আছে, অভিজ্ঞতা আছে, তাকে পায় কে? কথায় কথায় কাজ ছাড়তো আর ধরতো ছেলেরা। তারপর কি যে হলো দেশের, ছোট বড় সব কারখানায় শুরু হলো শনির দশা। চলছে না, কারোর কাঁচা মাল নেই, কারোর তৈরি মাল কাটে না। লোক নেবে কি? যারা ছিল তাদেরই জায়গা নেই, কাজ নেই। যেদিকে তাকাও শুধুই গোটাও আর হটাও এর পালা। আর তাই ঘিরে যত বিরোধ বিসংবাদ, গন্ডগোল মারকাট। রণেশ গোটা ছবিটা কথায় কথায় তুলে ধরেছে নিপার সামনে। সেও তো চোখ বুঝে নেই, পথে ঘাটে চলে ফেরে, নিজে চোখেই দেখছে সবকিছু। তার থেকে এটা অন্তত বুঝতে পারে, সামনেকার দিনগুলো বড় অন্ধকার। এতদিন যে আলোর রেখাটা দেখা দিয়েছিল তাদের দুজনের জীবনে, যাকে লক্ষ্য করে তারা এগিয়ে যাচ্ছিল, সে হঠাৎ হারিয়ে গিয়েছে। সহসা যে আবার এসে দাঁড়াবে এমন কোনো ভরসাও নেই। ম্যাঙ্গোলেনের একটা বড় অফিস বাড়ির সামনে ভিড়ের ভিতরে হঠাৎ একটি চেনা গলার ডাক, নিপা, নিপা। নিপা চমকে উঠল। ভিতরে ভিতরে একটু অপ্রস্তুতে পড়ল, যেন ধরা পড়ে গিয়েছে। একটা ধার ঘেঁষে দাঁড়ালো। রণেশ এগিয়ে এলো। তুমি এখানে? এমনি। রণেশ ওকে ভালো করে দেখল। মেলা প্রায় 12টা। স্নান খাওয়া সেরেই বেরিয়েছে, বোঝা যায়। চোখে মুখে সেই তাজা ভাবটি স্পষ্ট। বেশ বাসে পারিপাটও না থাক, কিছুটা চাকচিক্য আছে। সেজে গুজে এসেছে বলা ঠিক হবে না, তবে সব মিলিয়ে চোখে পড়বার মতো। ব্যাপার কি বলো তো? রণেশের কণ্ঠে বিস্ময়ের সুর চাপা রইল না। নিপা সেটা উড়িয়ে দিল। ব্যাপার আবার কি? অঞ্জনা, অঞ্জনা বলে আমার এক বন্ধু আছে না? অঞ্জনা? ও, তোমাকে বলিনি বুঝি তার কথা? সে ওই অফিসে চাকরি করে। অনেকদিন দেখা নেই, তাই খোঁজ নিতে এসেছিলাম। তুমি বুঝি সকালেই বেরিয়েছ? বাড়ি যাবে না? চান খাওয়া করবে কখন? রণেশ ওসব প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলল, আমি যাই, একজনের সঙ্গে দেখা করতে হবে এখনই। বলতে বলতেই ভিড়ের মধ্যে মিশে গেল। তার বানানো গল্পটা যে রণেশ বিশ্বাস করেনি, বুঝতে পারল নিপা। অভিমানটুকুও না বুঝবার কথা নয়। যাকে, পরে আবার যখন দেখা হবে, প্রায় তো হচ্ছে, তখন একটা বোঝাপড়া করে নিলেই চলবে। কিন্তু এখানে আসবার আসল উদ্দেশ্যটা সে আপাতত অনুক্তই ডাকতে চায়। তার প্রধান কারণ ফল অনিশ্চিত। হয়তো শেষ পর্যন্ত সবটাই হবে নিছক পণ্যশ্রম। সেই লজ্জা গোপন থাক তার একারই কাছে। শুধু তো লজ্জা নয়, ব্যর্থতার বেদনাও আছে। তাও সে একাই বহন করবে। ও বেচারাকে আর তার মধ্যে টেনে আনা কেন? ওর নিজের বোঝাই কি যথেষ্ট ভারী নয়? মাস 3 উপর সে অফিসে অফিসে ঘুরছে। প্রথম প্রথম একটা জড়তা ছিল। ইনকোয়ারিতে বা রিসেপশনে যারা থাকে বেশিরভাগই মেয়ে, তবু তাদের কাছেও নিজেকে সহজভাবে দাঁড় করাতে পারত না। চাকরি আছে কিনা এই ছোট্ট প্রশ্নটা জিজ্ঞাসা করতেও গলা শুকিয়ে যেত।
আস্তে আস্তে অনেকখানি এগিয়ে গেল। বড়বাবু টাবুদের কাছেও কোনো সংকোচই রইল না। সুদৃশ্য ঘষা কাচে ঘেরা সুসজ্জিত কামরায় একা যারা বসেন, ছোট বড় মালিক, তাদের সামনেও সপ্রতিভ অনাড়ষ্ট ভঙ্গিতে স্বচ্ছন্দে গিয়ে দাঁড়ালো। চাকরি জগৎ, তার হালচাল, সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে নিপা এখন সম্পূর্ণ ওয়াকিবহাল। সে জানে সে সাধারণ গ্র্যাজুয়েট, স্পেশাল কোয়ালিফিকেশন বলতে কিছুই নেই, মুরব্বির জোর নেই, এমন কিছু নেই যার বলে সে অন্য সকলের চেয়ে এক পাও এগিয়ে যেতে পারে। তার চারিদিকে ভিড়, কিন্তু সামনের রাস্তাটি অতি সংকীর্ণ। তবু যে সে লেগে আছে, এই অফিসে সে অফিসে ঘুরছে, কোথাও কিছু খালি নেই জেনেও চাপরাশি আগলানো কাটা দরজা পেরিয়ে বড় মেজো সেজো কর্তাদের মসনদে হানা দিচ্ছে। তার মূলে হয়তো ছিল একটা সূক্ষ্ম সম্ভাবনা, যার ইঙ্গিত রণেশই দিয়েছিল তাকে। চাকরির জন্য প্রথম দরকার সেটি যার হাতে আছে তার চোখে লাগা। জায়গা আছে কিনা সেটা পরের প্রশ্ন, না থাকলেও তৈরি হতে কতক্ষণ। নিপা কি সেই আশা নিয়ে ঘুরছে? প্রশ্নটা সে করত তার নিজের কাছে। উত্তর দিতে গিয়ে প্রথম প্রথম অসুবিধায় পড়ত। মাঝে মাঝে মনের কাছে শুনতে হতো, ছি। কিন্তু সে পুরনো মন, সে কেলে মন। আস্তে আস্তে সে উঠে গেল, এগিয়ে এলো এ কালের মন। সে বলল, কি হয়েছে তাতে? দেওয়া নেওয়া নিয়ে সমাজ, তোমার যা আছে দাও, তার বদলে অন্যের যা আছে নিয়ে নাও। এর নাম বিনিময়, এক্সচেঞ্জ। তারই উপর দাঁড়িয়ে আছে দুনিয়া। তোমার এই বিশেষ রূপ, বিশেষ সাজ, বিশেষ বয়স, যদি ওই টেবিলের ওপারে যে লোকটা বসে আছে তার মুঠি দুটো আলগা করে দিতে পারে এবং সেখান থেকে তোমার প্রার্থিত বস্তুটি বেরিয়ে আসে, তাতে দোষের কি আছে? ওগুলো ছাড়া যখন দেবার মতো তোমার আর কিছু নেই, ওইগুলোকেই কাজে লাগাও। কিন্তু কাজে লাগলো না। টেবিলের ওপারের চোখগুলোয় ঘোর লাগলো, লোভ জাগলো, ইশারাও দেখতে পাওয়া গেল কোথাও কোথাও। বিশেষ সুর এবং অর্থপূর্ণ হাসির আহ্বান এলো, মাঝে মাঝে দেখা করবেন। নিভৃত সাক্ষাতের আমন্ত্রণ এলো, পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয়, চৌরঙ্গীর হোটেল কক্ষে, কখনো কখনো লিফটের অফার। দু একটা মুঠিও যে খুলল না তা নয়, কিন্তু তার ভিতর থেকে চাকরি এলো না। যা এলো তাতে শুধু গা ঘিনঘিন সার হলো নিপার। এই ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে সে আবিষ্কার করল, এর মূলেও রয়েছে তার বিএ ক্লাসের পাঠ্য বইতে পড়া ইকোনমিক্সের সেই পুরনো থিওরি, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। সে যে দাম পেল না তার কারণ ওদিকে ডিম্যান্ডের অনুপাতে তাদের সাপ্লাই অনেক বেড়ে গিয়েছে। তার মতো আরও অনেকেই নেমে পড়েছে এই পথে, ওই একই উদ্দেশ্যে, জোর কম্পিটিশন। চাকরিদাতারা তার সুযোগ নেবে বই কি। এর বেশ কিছুদিন পরে দেখা হলো রণেশের সঙ্গে, সেই চিহ্নিত জায়গায়। নিপা মাঝে মাঝে এসে ঘুরে গিয়েছে, ও আসতে পারেনি। রণেশ এলো, একেবারে চেনা যায় না, চোখ বসে গিয়েছে, গাল ভাঙা, চোয়াল দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, সর্বাঙ্গ জোড়া ক্লান্তি। নিপা শুধু চেয়ে রইল, কি বলবে খুঁজে পেল না। বুকের ভেতরটা মুচড়ে উঠতে লাগলো। এমন করে আর কতদিন বাঁচবে? হঠাৎ একটা কঠিন অসুখ বিসুখ করে বসবে। পেটে খাবার নেই, তার উপরে এই ঘোরাঘুরি, হয়রানি, দুশ্চিন্তা। বেশ কিছুক্ষণ কেটে গেলে জিজ্ঞাসা করল, কখন বেরিয়েছ? ভোরবেলা। তারপর আর বাড়ি যাওনি? রণেশ হাসল, ম্লান হাসি। গেলেই তো আবার সেই পুরনো প্রশ্ন আর তার পুরনো জবাব। তাই বেশ রাত করে ফিরি। আবার দুজনেই চুপচাপ। অনেকক্ষণ পরে নিপা মাটির দিকে চেয়ে আস্তে আস্তে বলল, একদিন তোমাকে বলিনি, আমিও অনেক খুঁজলাম জানো, কোনো অফিসে, স্কুলে, যেখানে হোক, যেমন তেমন একটা কিছু। কিন্তু রণেশ তেমনই বসে রইল, কোনো রকম বিষয় প্রকাশ করল না। হয়তো খবরটা সে জানে, আন্দাজ করেছিল।
কিংবা কোনো কিছুতেই বিস্মিত হবার মতো দেহের ও মনের জোর আর ছিল না। নিপার বাড়ি ফিরতে সেদিন বেশ দেরি হলো। তার বাবা আগেই এসে গিয়েছিলেন। ঘরে ঢুকবার মুখে ডেকে বললেন, কি হলো তোদের? সেই রণেশ না গণেশ জোটাতে পারলো কিছু? এখনো পারেনি, যেতে যেতে বলল নিপা। আর পেরেছে। কিছুদিন থেকেই তিনি মেয়েকে ঘাট থেকে নামাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন। ওদের সব ব্যাপার জানতেন, নিপাই বলেছিল এবং সেই সঙ্গে আশ্বাস দিয়েছিল রণেশের একটা ব্যবস্থা হলেই সে চলে যাবে। নিজের ঘরে গিয়ে জামা কাপড় ছাড়বার আগেই সুটকেস খুলে একেবারে তলা থেকে বের করলো একখানা চিঠি। কয়েক বছর ধরে পড়ে আছে ওইখানেই। কেন যে রেখেছিল নিপা নিজেই জানে না। এতদিনে একবারও খোলেনি, দেখেনি। তেমন কোনো ইচ্ছা হয়নি, দরকারও বোধ হয়নি। ভুলেই গিয়েছিল একরকম। আজ মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল। তারপর আবার রেখে দিল সেই জামা কাপড়ের তলায়। সেদিন অনেক রাত অবধি ঘুম এলো না। ওই চিঠিখানাকে ঘিরে কত কি চিন্তার ঢেউ ওঠা পড়া করতে লাগলো মাথার মধ্যে। দিন কয়েক পরে অনিশ্চিতের অপেক্ষায় না থেকে চিঠি নিয়ে দেখা করলো রণেশের সঙ্গে। রণেশের সেই একই খবর, কোথাও কোনো সম্ভাবনা দেখা দেয়নি। জানো, আমি যা হোক একটা জুটিয়ে ফেলেছি, হাসি মুখে বলল নিপা। তাই নাকি? রণেশের কণ্ঠেও খুশির সুর। হাত বাড়িয়ে দিল। কনগ্রাচুলেশনস। কোথায় জোটালে বলো দেখিনি? দাঁড়াও, সেসব ক্রমশ প্রকাশ্য। আপাতত বলে রণেশের ডান হাতটা টেনে নিয়ে কয়েকখানা নোট গুঁজে দিয়ে মুঠোটা বন্ধ করে দিল। এটা আবার কি হলো? 100 টাকা আগাম নিয়ে এলাম। তা আমাকে কেন? তোমার চাকরির টাকা আমি কেন নেব এই বলবে তো? অসুবিধে হয় কাল একটা হ্যান্ড নোট লিখে নিয়ে এসো। চাকরি টাকরি পেলে শোধ দিয়ে দেবে, সুদ সমেত। বলে চোখে মুখে ওষ্ঠে একটা বিশেষ হাসির ঝলক ফুটিয়ে তুলল নিপা। সুদ কথাটার মধ্যে হয়তো কোনো ইঙ্গিত ছিল, অন্তত সেই দুর্লভ খণ্ডিতে রণেশের তাই মনে হলো। সে তাকিয়ে রইল। এই কমাসে আরো অনেক সুন্দর হয়েছে নিপা। যাকে শোনো। নড়ে চড়ে বসে আবার শুরু করলো নিপা। একটা কোনো ভালো হোটেলের সঙ্গে বন্দোবস্ত করে নাও, মাসের শেষে টাকা দেবে। খবরদার কিন্তু না খেয়ে এমন করে ঘুরবে না, বলে দিচ্ছি কিন্তু। তার মানে রেগুলার কন্ট্রিবিউশন? কিন্তু তোমার বাবা যখন জানবেন চাকরি করছো। জানবেন কি, জেনে গিয়েছেন। কদিন পরেই চলে যাচ্ছি। বলো কি, কোথায় যাচ্ছ? আর তোমার খরচপত্র? সেজন্য তোমাকে ভাবতে হবে না মশাই, সব ঠিক আছে। মাসে মাসে তোমাকে এই টাকাটা দিয়েও আমার খুব ভালোভাবেই চলে যাবে, বুঝেছ? দিন 15 পরে নিপা তার নতুন ঠিকানা জানিয়ে দিল রণেশকে এবং সেই সঙ্গে লিখল, এই কদিন আর যেতে পারছি না, ও মাসের গোড়ায় দেখা করব আমাদের সেই পুরনো জায়গায়। এর মধ্যে যদি কোনো দরকার পড়ে জানাতে ভুলো না। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিড় রইল অনেক দক্ষিণে, পশ্চিমের রাস্তা থেকেও বেশ কিছুটা তফাতে ময়দানে সেই বিশেষ জায়গাটি। কত বছর ধরে কত সুখ দুঃখের আশা নৈরাশের সাক্ষী ওদের। কাছে এসে দাঁড়ালেই কত কথা মনে পড়ে যায়। প্রায় দিনই নিপা আসে, রণেশ আসে দেরি করে। আজ রণেশ বেশ কিছুটা সকাল সকাল এসে পড়েছিল। চারিদিকে চুটিটা তখনও এসে জোটেনি। একটু পরেই এলো নিপা। দূর থেকেই বলে উঠল, ও মা, এত তাড়াতাড়ি যে? রোজ রোজ কৈফিয়ত দিতে হয়। ও, আজ নেবে বলে বসে আছো? আচ্ছা, তাহলে শোনো। কান থেকে হাত ব্যাগটা নামিয়ে রেখে মুখোমুখি বসল। ডান হাতে তর্জনী তুলে বলল, 1 নম্বর হলো। হঠাৎ লক্ষ্য করল রণেশের বড় বড় চোখ দুটো ওর মাথার উপর অচল হয়ে আছে। পলক পড়ছে না, ঠোঁট দুটো ফাঁক হয়ে পড়েছে। যেন কি একটা বলতে গিয়েছিল, কিন্তু কথা ফোটেনি।
অনেকের জন্য মুখখানা নত করল নিপা। হয়তো একটা লালচে আভা খেলে গেল চোখে, কপালে আর গণ্ডে। তারপরে সোজা হয়ে বসে বলল, অমন করে দেখছো কি? ও কিছু না, চাকরি পেয়েছি বলিনি, ওটা হচ্ছে তার ব্যাজ। পুলিশ বা চাপরাশি যেমন থাকে না, তবে সেটা কাঁধে, আর আমার হলো সিঁথে। রণেশের কানে কথাগুলো ঠিক পৌঁছলো কিনা বোঝা গেল না, গেলেও হয়তো মাথায় ঢুকলো না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নিপা মাথায় একটা ঝাঁকানি দিয়ে বলল, ঘাবড়াচ্ছ কেন? আরে শোনোই না, এর পেছনেও একটা মজার হিস্ট্রি আছে। সেই যে গো, একটা বাচ্চা মেয়েকে পড়াতাম না, বলিনি তোমাকে? বেশ ক বছর আগে, তখন এই ভদ্রলোকের সঙ্গে আলাপ। সেই মেয়েটার মামা, 40-এর কাছাকাছি বয়স, বউ মারা গিয়েছে 3-4 বছর আগে, আর বিয়ে করেনি। করবার নাকি ইচ্ছেও নেই। কেউ নেই সংসারে, ঠাকুর ঠাকুর নিয়েই থাকে। অবস্থা বেশ ভালো। আমাকে দেখে ইচ্ছেটা বোধহয় পাল্টে গেল। প্রায় আসতো আমি যখন পড়াতে যেতাম। প্রথমে একটু ঘুরিয়ে ফিরিয়ে, তারপর সোজাসুজি বলে ফেললো একদিন, আমি কি তার জীবনটাকে সার্থক করতে পারি না? এবার দিদি, মানে মেয়েটার মা শুদ্ধ উকালতি শুরু করলেন, আর টেকা গেল না। তাতেও কি নিস্তার আছে? শুরু হলো চিঠি। সবগুলোই সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিয়েছি। একটা কেন যেন রেখে দিয়েছিলাম, বোধহয় হঠাৎ কেউ এসে পড়েছিল বলে লুকিয়ে ফেলতে হয়েছিল। সেদিন তোমার সঙ্গে দেখা করতে গিয়ে একটা মতলব এলো মাথায়। বাড়ি থেকে ফিরে পড়লাম চিঠি। ওই পাড়াতেই অঞ্জনা থাকে, আমার ভীষণ বন্ধু। তাকে তো তুমি চেনো। তার কাছে খবর নিয়ে জানলাম, ভদ্রলোক এখনো তার জীবনটাকে সার্থক করবার মতো কাউকে খুঁজে পায়নি। তাই ভাবলাম একটা চান্স দিলে কেমন হয়। কিছু টাকা আসে, আমাদের যেটা ভীষণ দরকার। রোজগারের যত রকম রাস্তা আছে সবই তো দুজনে মিলে ঘুরে দেখা গেল। এভাবে আর চলে না। তোমার দিকে সত্যি আর তাকানো যায় না। বলতে বলতে গলাটা ধরে এলো নিপার। একটু থেমে আবার শুরু করলো, দেখা করলাম জানো, বললাম আমি রাজি আছি, তবে আমার বাড়ির জন্য মাসে মাসে আলাদা করে 100 টাকা চাই, সঙ্গে সঙ্গে মঞ্জুর। আমি এবার চলি। এতক্ষণে যেন বাকশক্তি ফিরে পেল রণেশ। উঠতে যাচ্ছিল, খপ করে একটা হাত ধরে ফেলল নিপা। ও মা, কোথায় যাচ্ছ? শোনো, আমাকে ভুল বুঝো না, এটা কিছু নয়। তোমার একটা চাকরি বাকরি হলেই বেরিয়ে আসবো। মানে? বিষয় চোখ তুলল রণেশ। সেসব আটঘাট না বেঁধে কি এত দূর এগিয়েছি? অত বোকা নই বুঝলে। খবর নিয়েছি, লোকটা এতদিন মোটেই উপোস করে বসে নেই, অনেক কীর্তি আছে। অঞ্জনাকে নিয়েও কম কাণ্ড করেনি। এমন সব মোক্ষম প্রমাণ আছে ওর কাছে, হাজির করলে ডিভোর্স। কোর্টেও বোধহয় যাওয়া লাগবে না। রণেশ একটিও কথা বলল না। উঠে দাঁড়িয়ে আর একবার তাকালো ওর রক্তাক্ত সিঁথির দিকে। তারপর হন হন করে চলতে শুরু করল। সেই দিকে চেয়ে স্তব্ধ হয়ে বসে রইল নিপা। হঠাৎ কি মনে পড়তে তাড়াতাড়ি ব্যাগটা খুলে একখানা সাদা খাম বের করে চেঁচিয়ে বলল, এই দাঁড়াও, এই মাসেরটা। রণেশ থামল না, ফিরেও তাকালো না। ওই জলজলে লাল দাগটা যেন তাকে তাড়িয়ে নিয়ে চলেছে। শেষ হলো আজকের গল্প, জরাসন্ধের লেখা গল্প রক্তরেখা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ।
যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।